জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী জোটে যোগ দিয়েছে এনসিপি এবং এলডিপি। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, শিগগিরই দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনে প্রার্থী দেবে এই জোট। আরও জানাচ্ছেন মামুন হুসাইন। বিভিন্ন দাবিতে রাজপথে আন্দোলন করে আসছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ ৮টি সমমনা দল। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার এই জোটে যোগ দিয়েছে তরুণদের দল এনসিপি আর অবসরপ্রাপ্ত কর্নেল অলির দল এলডিপি। সকলেই এখানে উপস্থিত আছেন। এজন্য জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন। কথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান। আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। বেশ কয়েকটি দল এই জোটে যুক্ত হবার ইচ্ছা প্রকাশ করলেও বর্তমান বাস্তবতায় আর কাউকে সঙ্গে নেওয়া যাচ্ছে না বলেও জানান তিনি। অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না। আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব। সংবাদ সম্মেলনে 9টি দলের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও এনসিপি আলাদা সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলেও জানান জামায়াতের এই শীর্ষ নেতা। তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন, আমাদের সকলের সাথে আমরা উপস্থিত ছিলাম। মামুন হুসাইন, ৭১, ঢাকা। এদিকে জামায়াতে ইসলামীর সাথে জোটের সিদ্ধান্তের বিরোধিতা করে তাসনিম জারার পর জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে এবার পদত্যাগ করেছেন তাজনুবা জাবিন এনসিপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। রোববার ফেসবুকে দেয়া এক দীর্ঘ পোস্টে তাসনুবা তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ঢাকা ১৭ আসনে তাসনুবাকে প্রার্থী করেছিল এনসিপি। তাসনুবা তার ফেসবুক পোস্টে লিখেছেন, আজ তিনি এনসিপি থেকে পদত্যাগ করলেন। অত্যন্ত ভাঙা মন নিয়ে জানাচ্ছেন, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। নির্বাচন করতে মানুষ তাকে যে অর্থ অনুদান হিসেবে পাঠিয়েছেন তা তিনি এক এক করে ফেরতও দিবেন। পোস্টে তিনি আরও জানিয়েছেন, জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতার প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, এই জিনিস হজম করে তিনি মরতেও পারবেন না। এর আগে শনিবার রাতে একই ইস্যুতে দ্বিমতের কথা জানিয়ে পদত্যাগ করেছিলেন তাসনিম জারা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার দাবিতে আবারও শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। রোববার দুপুরে কর্মসূচি শুরুর পর শাহবাগমুখী সবকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খুনিদের খুব দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি পূরণ না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের কর্মীদের। জুলিয়া তানহার প্রতিবেদন। রবিবার দুপুরের পর থেকে শাহবাগ মোড়ে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা। এ সময় তারা আধিপত্যবাদ বিরোধী স্লোগান দেয়। শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি তাদের কণ্ঠে। এর আগেও টানা কয়েক দফা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচারের মাধ্যমে একটা দৃষ্টান্ত সৃষ্টি হতে পারে এবং অপরাধীদের মনে ভয় আসতে পারে যে তারা এরকম অপরাধ থেকে না করার জন্য তাদের মনোবল তৈরি হবে। হাদিকে যে হত্যা করা হয়েছে তার বিচার চাই। হাদি বলেছিল যে আমাকে যদি কেউ গুলি করে আমার কিছুই করা লাগবে না, শুধু আমার হত্যার বিচার। আমরা সেই হত্যার বিচার চাই। বিচার শেষ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। বিভিন্নভাবে আমাদেরকে আশ্বাস দেওয়া হলেও পরবর্তী সেটা বাস্তবায়ন করা হয় নাই, যার কারণে চার্জশিট দাখিল এবং বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পরে আমরা এই অবস্থান ঠিক করব। তার আগ পর্যন্ত কোনো আশ্বাসই নয়, আমরা এখানে অবস্থান করছি। শরীফ ওসমান হাদি জুলাই অভ্যুত্থানের সক্রিয় কর্মী ও ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা। আসন্ন নির্বাচনের একজন সম্ভাব্য প্রার্থী ছিলেন, কিন্তু গেল 12 ডিসেম্বর রাজধানীতে সন্ত্রাসীরা গুলি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে শরীফ ওসমান হাদির মৃত্যু হয় 18 ডিসেম্বর। এই বিচার দাবিতে তার সহযোদ্ধারা দেশব্যাপী আন্দোলন শুরু করেন। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের খুব দ্রুতই
গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আজ সারা দেশের বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। আজ সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 8 বিভাগীয় শহরে একযোগে চলছে এই অবরোধ। এই কর্মসূচি পালিত হচ্ছে রাজধানীর শাহবাগে। সেখানে আছেন সহকর্মী মিল্টন আনোয়ার, তিনি এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। মিল্টন, একটু জানাবেন আসলে এই যে হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, সেক্ষেত্রে আসলে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কি এই বিচার প্রসঙ্গে তারা কোনো ধরনের আশ্বাস পেয়েছেন কিনা? এখন পর্যন্ত নেতাকর্মীদের সাথে কি ধরনের কথা হয়েছে আপনার, এবং তাদের পরবর্তী কর্মসূচিগুলো কি? ইশরাত, আপনি জানেন যে আজকে যে বিভাগীয় কর্মসূচি, সেই বিভাগীয় কর্মসূচির অংশ হিসাবে শাহবাগে আসলে যে অবস্থান কর্মসূচি চলছে সেটি কিন্তু 3 দিন ধরে চলছে এবং তারা শুক্রবারের পর থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং আজকে যেটি হচ্ছে যে আপনি জানেন একজন উপদেষ্টা এসেছিলেন এখানে, ইনকিলাব মঞ্চের সঙ্গে কথা বলেছেন, তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন এবং তারা বলেছেন যে তারা দ্রুততম সময়ে বিচারটি করতে চান, তারা এই সরকারের আমলেই বিচারটা করতে চান। এবং পুলিশের পক্ষ থেকেও আজকে জানানো হয়েছে এই মামলার সর্বশেষ অগ্রগতি, এবং তারা বলছেন যে তারা 10 দিনের মধ্যে অভিযোগপত্র দাখিল করবেন এবং দ্রুততম সময়ে বিচার করবেন। এবং পুলিশের পক্ষ থেকে এই দাবিও করা হয়েছে যে মেঘালয়ে হাদির খুনির 2 জন সহযোগী আটক করা হয়েছে। কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলছেন যে সরকার যে বক্তব্য দিয়েছে সেটির সঙ্গে তারা একমত নন বা তারা সন্তুষ্ট নন। কেননা সরকার বলছে একরকম কিন্তু বাস্তবতাটি আরেক রকম, এবং তারা বলছেন যে এই নির্বাচনের আগেই এই হাদি হত্যার বিচার হতে হবে। এবং তারা বলছেন যে একটি মহল এটি বলবার চেষ্টা করছে যে নির্বাচনকে বানচাল করবার জন্য বা নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য এই আন্দোলন। ইনকিলাব মঞ্চ স্পষ্ট বলেছে যে তারা এই জন্য তারা আন্দোলন করছেন না, তারা ইনসাফের জন্য আন্দোলন করছেন, তারা হাদির হত্যার বিচারের জন্য আন্দোলন করছেন। এবং তাদের এই আন্দোলনের সঙ্গে, তাদের এই দাবির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, কিন্তু তাদের দাবি একটাই, সেটি হচ্ছে যে নির্বাচনের আগে হাদি হত্যার বিচার করতে হবে এবং হাদির হত্যাকারীরা যারা যে রাজনীতি শক্তির সঙ্গে জড়িত সেই রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে। এবং এই সঙ্গে এটিও তারা বলে রাখছেন যে এখানে তাদের এই আন্দোলনকে বানচাল করবার জন্যে নানা রকমের অপতৎপরতা চলছে, নানা রকম গুজব ছড়ানো হচ্ছে এবং সেই সব অপতৎপরতা এবং গুজবেরও বিরুদ্ধেও তারা দাঁড়ানোর কথা বলছেন। এবং তারা বলেছেন যে যদি সরকার তাদের এই দাবি মেনে না নেয় বা এই দাবি বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে তারা বিভাগীয় শহরের যেই অবরোধ আছে সেই অবরোধ থেকে কর্মসূচিকে বাড়িয়ে তারা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যেক জেলায় ছড়িয়ে দেবে এবং তারা সারা বাংলাদেশ অচল করে দেবারও হুমকি দিয়েছেন। ইশরাত। মিল্টন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য আমাদের সাথে। রাজধানীর শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার। এদিকে ভারতে বড়দিনের উৎসবে হামলার ঘটনা এবং একাধিক মুসলিমকে হত্যার বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের এমন অবস্থানের কথা তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাহবুবুল আলম। এ সময় সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাস হত্যার ঘটনায় দিল্লির মুখপাত্র যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানিয়েছেন, উদ্দেশ্য প্রণোদিত এবং ভুলভাবে উপস্থাপিত সব অপতথ্য প্রত্যাখ্যান করে বাংলাদেশ। অন্যদিকে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ঢাকায় ফেরত পাঠাতে প্রত্যাবর্তন চুক্তির আওতায় ভারতে পালিয়ে যাওয়া আসামিদের ফেরত যাওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে চাননি তিনি। ভারতে মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা, এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ মাসে আপনি যেমন বলেছেন, ভারতের উড়িষ্যায় একজন মুসলিম যুবক জুয়েল রানাকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে। বিহারে মোহাম্মদ আজহার হোসেনের নৃশংস হত্যাকাণ্ড, কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তির হত্যাকাণ্ড, বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের উপর গণপিটুনি ও সহিংসতার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে খ্রিস্টানদের বড়দিনে ক্রিসমাস উদযাপন উপলক্ষে ভারত জুড়ে তাদের প্রতি সংগঠিত
সহিংসতার বিষয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। প্রথমবারের মতো বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার দুপুরে কার্যালয়ে তাকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। তাদের সঙ্গে বৈঠকে দেশ নিয়ে পরিকল্পনার কথা আলোচনা করেন ঢাকা ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিকল্পনা নিয়েও। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু জানিয়েছেন, নির্বাচনের প্রচারণায় ঢাকার বাইরে সফর করবেন তারেক রহমান। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার ৩ দিন পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সালে নির্বাচন সামনে রেখে এই কার্যালয়টির কার্যক্রম শুরু হয়। তবে তার আগেই দেশ ত্যাগ করেন তারেক রহমান। দুপুরে প্রথমবারের মতো কার্যালয়ে আসার পর তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। এ সময় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা ভিড় করেন। এরপর স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। তার এই আগমন দলকে উজ্জীবিত করবে বলে মনে করেন নেতারা। আগে তো উনি প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি উপস্থিত থাকতেন, আর এখন কাছাকাছি পাচ্ছে। এই নৈকট্যটা এটা দারুণভাবে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছে, তাদের মধ্যে উদ্দীপনা জাগাচ্ছে। তিনি যখন সামনে আসছেন, আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন আর যেটাই বলেন অথবা কমিটমেন্ট বলেন, সেটা অনেক বড় হয়ে গেছে, অনেক উচ্চ মান গেছে। নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর আমির খসরু জানান, বৈঠকে দেশ ও ঢাকা শহরের পরিকল্পনা নিয়ে কথা বলেন তারেক রহমান। নির্বাচন সামনে রেখে ঢাকার বাইরে সফর করবেন বলেও জানান তিনি। আমরা ওনার সাথে বসে সামনাসামনি অনেক দিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি। এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হবে। তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে, তো সুতরাং উনি অফিসে যে হয়তো বেশি সময় বাইরে দিতে হবে, জনগণের কাছে যেতে হবে। যে জনগণকে উনি বাইরে থেকে এতদিন অ্যাড্রেস করেছেন, যে জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন, সেটা উনি এখন ফিজিক্যালি সেই জনগণের কাছে যাচ্ছেন। দলের কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে নিয়মিত অফিস করবেন বলেও জানান দলের নেতারা। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর পাভেল কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উনি জিয়ারত করতে চান এবং সে কারণে তিনি দেখবেন অন্যান্য সম্ভাব্যতা সবকিছু বিচার বিবেচনা করে সেই ব্যাপারে একটা কর্মসূচি নেওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আরও কিছু অন্যান্য কার্যক্রম আছে। তিনি হয়তো সংবাদপত্রের সাথে যারা জড়িত আছেন, মিডিয়ার সাথে যারা সংযুক্ত আছেন, তাদের সাথে হয়তো আনুষ্ঠানিকভাবে তার একটা মত বিনিময়ের সুযোগ হবে ইনশাআল্লাহ আগামী দিনে। এটা কবে নাগাদ হতে পারে? এটা সবই আমরা জানাবো আপনাকে। আমরা এই ধরনের কাজ করছি। তার কারণ এখানে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তো যিনি মূলত সেটা তার বলতে পারেন যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, যে তার মায়ের শয্যা পাশে তার থাকা, সেটা তিনি থাকছেন, নিয়মিতভাবে যাচ্ছেন। তো ঢাকার বাইরে কোনো কার্যক্রম গ্রহণ করবার আগে তাকে চিকিৎসকদের সাথেও কথা বলতে হবে এবং এই বিবেচনাগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। দলের সাথে জোট করার ব্যাপারে কোনো পরিকল্পনা করছেন? আমার তো মনে হয় যে জোটের ব্যাপার যা আছে এটা তো ইতিমধ্যে আপনারা সবই জেনেছেন। আলোচনার শেষ মুহূর্তে যা হয় রাজনীতির ক্ষেত্রে, সেটা হয়তো আজকে রাত 12টা পর্যন্ত বা সেই পর্যন্ত গভীর রাত পর্যন্ত যদি কোনো আলোচনা থাকে সেটা হবে, সেটা হয়তো নেপথ্যের বিষয়। এটা হয়তো আমরা সামনাসামনি এই মুহূর্তে বলবার মতো কোনো তথ্য দেওয়ার মতো কিছু নেই আমার কাছে। আর জোট তো ইতিমধ্যে যা হয়েছে আপনারা জানেন যে আমাদের জোট সঙ্গীদের মাঝে মোটামুটি আমরা আমাদের আসন বন্টনের কার্যক্রমটা প্রায় শেষ হয়েছে। তো যাই হোক, আগামীকাল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। উনি দুটি আসন থেকে, ঢাকা বগুড়া 6 থেকে এবং ঢাকা 17 আসন থেকে নির্বাচন করছেন। দর্শক, দলের পরবর্তী কার্যক্রম নিয়ে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর পাভেল কথা বলছিলেন, দেখছিলেন এর সরাসরি সম্প্রচার। জাতীয় নির্বাচনে ঢাকা 17 আসনে লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এদিকে ঢাকার চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফর্ম কিনতে এবং জমা দিতে আসেন 13টি আসনের প্রার্থীরা। তারা মনে করছেন ভোটারদের কেন্দ্রে আনাই হবে বড় চ্যালেঞ্জ। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক।
জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগে বগুড়ার একটি আসনে তার প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করে বিএনপি, তবে এবার ঢাকারও একটি আসনে লড়তে পারেন তিনি। এদিন ঢাকা 17 আসনের জন্য তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা মহানগর গুলশান এলাকার জনসাধারণ ভোটারদের আগ্রহ এবং দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছেন এই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেই প্রেক্ষিতে তার পক্ষ থেকে আমি বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং অফিসার কার্যালয় থেকে এই মুহূর্তে আমি এই মনোনয়নপত্র ফর্ম সংগ্রহ করলাম এবং যাবতীয় প্রক্রিয়া শেষ করে আগামীকাল ইনশাআল্লাহ আমরা তার পক্ষ থেকে এই মনোনয়নপত্র দাখিল করব। এদিকে তফসিল ঘোষণার পর থেকেই ঢাকাতে চলছে প্রার্থীদের মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদান কার্যক্রম। বরাবরের মতোই রাজধানীর সেগুনবাগিচায় চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবারও সরগরম অবস্থা। এবার এখানে আসনের সংখ্যা 13টি। ফরম জমা দেবার শেষ সময় 29 ডিসেম্বর, তাই কার্যালয়ে প্রার্থীদের আনাগোনাও উল্লেখযোগ্য। সবারই আশা নির্বাচন হবে বেশ উৎসবমুখর। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। এই বাংলাদেশের মধ্যে জামায়াত ইসলামীর যে জোট হচ্ছে সেই জোটের পক্ষে প্রথম জমা দিচ্ছি এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। প্রত্যেকটি ক্যান্ডিডেট তার যার যার জায়গা থেকে সে জনগণ মূল্যায়ন করবে। আমরা জনগণের ভোটের উপর আস্থাশীল। আমরা দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ আশা করি, যেটা দীর্ঘদিন অনুপস্থিত ছিল। আমরা যেভাবে ভোটের অধিকার নিশ্চিত করতে চাই, সাথে সাথে মানুষের ভাতের অধিকার নিশ্চিত করতে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ভোটের মাঠে চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন প্রার্থীরা। এটাই চ্যালেঞ্জ হবে যে জনগণকে আশ্বস্ত করা যে তারা আমাদের উপর যদি আস্থা রাখে ভোট দেয়, নির্বাচিত করে, আমরা তাদের প্রতিনিধিত্ব করতে সক্ষম হব মহান সংসদে। সবগুলো সমস্যাই মোটামুটি একই রকমের সমস্যা, যেগুলো ডিসিপ্লিনের অভাবে আছে, কিছু কিছু বিগত সময়ের অপরাজনীতির কুক্ষিগততে আসলে এখনও বাধার সম্মুখীন হয়ে আছে। আমার মনে হয় স্বাভাবিক প্রক্রিয়ায় চললে উন্নয়নের মানদণ্ডে ইনশাল্লাহ আমরা নাগরিকদের সেই সুবিধা দিতে সক্ষম হব। সোমবার সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যেই প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে। ফরহাদিতে মালিক, 71, ঢাকা। রাজনৈতিক হত্যাকাণ্ড ঠেকাতে দলের মধ্যে থাকা ফ্যাসিস্ট সন্ত্রাসীদের পুলিশে ধরিয়ে দিতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি আরও জানিয়েছেন, বর্তমান সরকারই হাদি হত্যার বিচার শেষ করবে। রুহুল আমিন জানাচ্ছেন বিস্তারিত। রোববার দুপুরে সচিবালয়ে বসে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। অংশ নেন পুলিশ সহ বিভিন্ন বাহিনীর প্রধান ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা, যেখানে ওসমান হাদি হত্যা সহ সাম্প্রতিক বিভিন্ন স্পর্শকাতর ঘটনা পর্যালোচনা করা হয়। পরে উপদেষ্টা অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী ফ্যাসিস্ট দোসর সন্ত্রাসীদের দলে ভিড়িয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলে কিছু নেতাকর্মী ভালোভাবে না জেনে ফ্যাসিস্টদের দোসর সন্ত্রাসী ও দুষ্কৃতীদের তাদের দলে স্থান দিচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এ বিষয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব, এসব খোলস পাল্টানো দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে এদের থেকে দূরে থাকুন। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন, তাহলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রিত থাকবে বলে আমার বিশ্বাস। উপদেষ্টা জানান, ডেভিল হান্ট অপারেশনের দ্বিতীয় ধাপের 13 দিনে প্রায় 10,000 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় 12,000 আসামিকেও গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ। ব্রিফিংয়ে আবারও ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের আশ্বাস দেন উপদেষ্টা। এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রহিয়াছে। এ কাজে ব্যাঘাত ঘটাতে ফ্যাসিস্ট দোসর, দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা অনবরত তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সেই জন্য সবাইকে অনুরোধ করব, আমরা যেন এমন কোনো কাজ না করি যা আমাদের শত্রুপক্ষকে শক্তিশালী করবে। ময়মনসিংহে হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা, কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ সহ আরও কিছু ঘটনার অগ্রগতি তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি। সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করে। রুহুল আমিন, 71, ঢাকা। সীমান্ত এলাকায়
দেশ অস্থির করে কিছু মানুষ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, দেশে কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন করতে দেওয়া হবে না। রোববার ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম ওলামাদের সাথে মতবিনিময়ে এই কথা জানিয়েছেন তিনি। তানভীর হাসান তানুর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। রবিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে আলেম ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় তিনি বলেন, দেশ এখন একটা ক্রান্তিকাল পার করছে। দেশকে অস্থির করতে কাজ করছে কিছু লোক। তারা আগামী নির্বাচনকে পানচালের চেষ্টা করছে জুলাইয়ের ঐক্য নষ্ট করার। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বানচাল করার চেষ্টা করা হচ্ছে। সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগ সরকার কিছু আইন পাশ করেছিল। আলেম ওলামাদের জঙ্গি করে ভয় ভীতি দেখানো হতো। এখন বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। বিএনপি সেই সুযোগ দিবে না। বিএনপি কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন হতে দেবে না। বিএনপি সবসময় কোরআন সুন্নাহর পক্ষে ছিল। অনেকেই আপনাকে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কোরআন ও সুন্নাহর আইন চাই না। নাউজুবিল্লাহ, আমরা সবসময় কোরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি। সভায় জেলা বিএনপির নেতা এবং বিভিন্ন আলেম ওলামা, ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। অন্ধকারের দিকে চলে না যায়। বনশ্রী হালদার, ৭১। দর্শক, এবারে আসন্ন নির্বাচনে নারী ভোটারদের খবর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরব গোটা ফরিদপুর। পুরুষের পাশাপাশি নির্বাচন নিয়ে ভাবছেন জেলার নারীরাও। সবার আগে এবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান জেলার নারী ভোটাররা। তাই নিরাপদ নির্বাচনী পরিবেশের দাবি জানিয়েছেন তারা। সেই সাথে তারা এবার এমন প্রার্থীকে ভোট দিতে চান যারা নারীদের উন্নয়নের বিষয়ে গুরুত্ব দেবে। মনিরুল ইসলাম টিটুর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। এবারে নির্বাচনকে ভিন্নভাবে দেখতে চান ফরিদপুরের নারীরা। বিশেষ করে জেলার নতুন ভোটাররা এবার নির্বাচন নিয়ে বেশ আগ্রহী। তারা অধীর আগ্রহে আছেন ভোট দেবার। তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কিত তারা। দীর্ঘ সময় ভোট দিতে না পারা এই ভোটাররা এবার কেন্দ্রে যেতে চান। সেই সাথে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান। তারা বলছেন, নতুন ও আধুনিক ব্যবস্থার সাথে তাল মিলিয়ে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন। এবার যেহেতু আমরা নতুন ভোটার, আমরা অবশ্যই চাবো যে এবারে ভোট যেন খুবই সুন্দরভাবে হয়, কোনো ত্রুটি যেন সেই ভোটে যেন না থাকে। পড়াশোনায় যেভাবে অগ্রগতি হচ্ছে, নতুন প্রজন্ম মূলত সেটাই চায়। তারা সনাতনী ধারা থেকে বের হয়ে তারা মূলত চায় যে আধুনিক শিক্ষা ব্যবস্থা। জেলার নারী ভোটাররা বলছেন, এমন প্রার্থী আসুক যারা নারী বান্ধব হবে, নারীদের সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে। তারা চান নির্বাচিতরা অবশ্যই পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে কাজ করবেন। চাই যেন কোনো রকম ভয় ছাড়া একটা উৎসবমুখর পরিবেশে আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারি। সেই ক্ষেত্রে নারীদের জন্য একটা এক্সট্রা সেফটি থাকলে আমি আসলে এটাকে একটু বেশি ভালো মনে করব। সরকার যারা গঠন করবে, আমরা চাই যে অবশ্যই তারা যেন, আমি একজন নারী হিসেবে চাই তারা অবশ্যই নারী বান্ধব হবেন এবং নারীদের উন্নয়নে, নারীদের শিক্ষায় এবং নারীদের কর্মসংস্থানে তারা কাজ করবেন। নারীদের জন্য বিশেষ বরাদ্দ থাকবে। 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত ফরিদপুর জেলায় এবার মোট ভোটার 17,71,923 জন, যার মধ্যে নারী ভোটার আছেন 8,69,004 জন। মনিরা কাজুরি, ৭১। 15 জানুয়ারির মধ্যে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক পৌঁছানো যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এনসিটিবির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান। রোববার মতিঝিলে এনসিটিবিতে নতুন পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন তিনি। আর অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার জানিয়েছেন, নির্ভুলভাবে বই ছাপাতে গিয়ে সময় বেশি লেগেছে। আর প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, শিশুদের বয়সের সাথে মিল রেখে পাঠ্য বই তৈরির পরামর্শ দিয়েছেন। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। দেশের বিভিন্ন স্থানের স্কুলে পৌঁছেছে পাঠ্য বই।
কোনো কোনো শ্রেণীর বই এখনও ছাপার কাজ করছে মুদ্রাকররা। রবিবার এনসিটিবি নতুন পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন সরকারের 2 উপদেষ্টাও। এতে বক্তব্য রাখেন এনসিটিবির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুল হক পাটোয়ারি। তিনি জানান 15 জানুয়ারির মধ্যে শিক্ষার্থীরা সকল পাঠ্য বই হাতে পাবে। আশা করা যাচ্ছে 15 জানুয়ারি 2026 তারিখের মধ্যে সব শ্রেণীর শতভাগ পাঠ্যপুস্তক সরবরাহ সম্পন্ন হবে। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বক্তব্য দেন। তিনি জানান শিশুদের বয়স উপযোগী করে পাঠ্যপুস্তক তৈরিতে এনসিটিবিকে আরও মনোযোগ দিতে হবে। আমরা 30 কোটিরও বেশি সংখ্যক বই ছেপে বাঁধিয়ে তা ছাত্রদের হাতে পৌঁছে দিচ্ছি। এটা বিশাল কাজ। আর এর পাশাপাশি আমরা ওই সবগুলো বই আমরা অনলাইনে অ্যাভেলেবল রাখছি। এ সময় শিক্ষা উপদেষ্টা জানান নির্ভুলভাবে বই ছাপাতে গিয়ে এবছর সময় বেশি লেগেছে। জুন মাস থেকে বলা হচ্ছিল যে এটাতে খুব বেশি কাজ করার কোনো সুযোগ নাই, তাহলে আমাদের বই প্রিন্ট করতে আমাদের দেরি হয়ে যাবে। আমরা একেবারে বলেছি যে এই কোয়ালিটির এবং এই এতখানি ভুল সম্পন্ন বই ছাত্রদের কাছে দেওয়া, শিক্ষার্থীদের কাছে দেওয়া যাবে না। দ্যাট ওয়াজ দি বটম লাইন। এই অবস্থায় কোনো ক্রমে এই বই যত সময় লাগুক না কেন আমাদেরকে এই বই ঠিক করে আমাদেরকে এটা যেতে হবে, তা নাহলে এই দায়ে আমরা এই দায় আমাদের উপরে পড়বে। চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত মোট 30 কোটি নতুন পাঠ্যপুস্তক ছাপানো হচ্ছে। 4 কোটি শিক্ষার্থীকে বিনামূল্যে এই বই দেবে সরকার। জুলিয়া তানহা, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন 71 ইউটিউব চ্যানেলে। থাকবেন 71-এর সাথে।